আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস। এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউআর কোড, যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আর একটু সহজে বুঝতে পারো, আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্যই আমাদের এই প্রচেষ্টা। তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে। চলো আজকের পর্বে আমরা কুমিল্লা বোর্ড 2023-এ আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্রটাতে পি চিহ্নিত করছে, একটা ফুলের চিত্র, যেখানে হচ্ছে কিউ যেটা এটা হচ্ছে গর্ভাশয়কে চিহ্নিত করছে, আর পি হচ্ছে তোমার পুংস্তবকের পরাগধানীটাকে চিহ্নিত করছে। তার মানে এটা হচ্ছে তোমার গর্ভাশয় আর পরাগধানী। এরপরে ক খ গ ঘ চারটা প্রশ্ন কি বলা আছে দেখো তো। দ্বিনিষেক কি? শিমুল ফুলে কি ধরনের পরাগায়ন ঘটে? ব্যাখ্যা করো। উদ্দীপকে পি অংশে উৎপন্ন গ্যামেটের উৎপত্তি, তার মানে পি অংশ হচ্ছে তোমার পরাগধানী, পরাগধানীর ভিতর পুং গ্যামেট উৎপন্ন হয় বা পরাগরেণু উৎপন্ন হয়, পরাগরেণুর ভিতরে হচ্ছে পুং গ্যামেট উৎপন্ন হয়। তার মানে আমাদেরকে এখানে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি অথবা মাইক্রোস্পোরোজেনেসিস পদ্ধতিটা ব্যাখ্যা করা লাগবে। উদ্দীপকে পি ও কিউতে উৎপন্ন গ্যামেট দুটির মিলন উদ্ভিদকুলকে টিকিয়ে রেখেছে, বিশ্লেষণ করো। পি আর কিউতে উৎপন্ন গ্যামেট, তার মানে হচ্ছে পিতে তোমার পুং গ্যামেট উৎপন্ন হয় আর কিউতে হচ্ছে স্ত্রী গ্যামেট বা অর্থাৎ ডিম্বাণু উৎপন্ন হয়। এখন এই পরাগরেণুতে থাকা পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেটের মিলনের মাধ্যমেই হচ্ছে তোমার নিষেক সম্পন্ন হয়। নিষেকের ফলে হচ্ছে তোমার নতুন স্পোরোফাইট গঠিত হয়, এরপরে ফল উৎপন্ন হয়, ফলের ভিতরে বীজ থাকে, ওই বীজ থেকে পরবর্তীতে নতুন উদ্ভিদটা তৈরি হয়। তার মানে উদ্ভিদকুলকে টিকিয়ে রাখার জন্য এই পি আর কিউ এর উৎপন্ন গ্যামেট দুইটা হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। এখন আমরা যদি উত্তরে যাই, দেখো দ্বিনিষেক, তার মানে তুমি নাম শুনে বুঝতে পারতেছো যে নিষেক প্রক্রিয়া সম্পন্ন হবে, কিন্তু এখানে হচ্ছে দুইটা নিষেক হবে, অর্থাৎ দুইবার নিষেক প্রক্রিয়াটা হচ্ছে দুইবার। কিভাবে দেখো, একই সময় ডিম্বাণুর সাথে একটি পুং গ্যামেটের মিলিত হবে। মানে আমরা জানি পুং গ্যামেট হচ্ছে দুইটা উৎপন্ন হয়, যেই পুং গ্যামেট দুইটার ভিতরে একটা হচ্ছে তোমার ডিম্বাণুর সাথে মিলিত হয়, আরেকটা হচ্ছে তোমার গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। এখন একই সাথে যে দুইটা নিষেক সম্পন্ন হইলো, তার জন্য এই পুরা ঘটনাটাকে একসাথে হচ্ছে দ্বিনিষেক বলে। দেখো একই সময়ে ডিম্বাণুর সাথে একটি পুং গ্যামেটের মিলন ও সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে অপর পুং গ্যামেটের মিলন প্রক্রিয়াকে হচ্ছে দ্বিনিষেক প্রক্রিয়া বলে। এরপরে আমাদের খ নম্বরে কি বলছিল, শিমুল ফুলে কোন পরাগায়ন ঘটে? শিমুল ফুলে হচ্ছে পর পরাগায়ন ঘটে। কি জন্য? কারণ পর পরাগায়ন ঘটার কারণ হচ্ছে এইখানে তোমার হচ্ছে এটা হচ্ছে ভিন্নবাসী উদ্ভিদ, অর্থাৎ একই দেহে একই মানে উদ্ভিদের একই ফুলের দেহে হচ্ছে তোমার পুং গ্যামেট স্ত্রী গ্যামেট একসাথে উৎপন্ন হইতে পারে না, যার জন্য এখানে স্বপরাগায়ন হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কারণ আমরা জানি একই ফুলের ভিতর যখন পরাগায়ন ঘটবে তখন হচ্ছে স্বপরাগায়ন হয়। তাহলে ওইখানে যদি তোমার পুং গ্যামেট স্ত্রী গ্যামেট একসাথে অবস্থান না করে, তাহলে কিভাবে স্বপরাগায়ন ঘটবে? এই জন্য হচ্ছে এখানে পরপরাগায়ন দেখা যায়, যেহেতু ওরা ভিন্নবাসী এবং দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে পরাগ সংযোগ হওয়ার কারণে এদের পরপরাগায়ন ঘটে। এরপরে আমাদেরকে বলছিল হচ্ছে পরাগধানীর ভিতরে কি গ্যামেট উৎপন্ন হয়? পুং গ্যামেট উৎপন্ন হয়, যেটা আমরা এখন বর্ণনা করব। দেখো তুমি হচ্ছে এখানে আগে চিত্রটা আমরা বুঝি, এরপরে হচ্ছে তুমি অটোমেটিক ব্যাখ্যাটা নিজেই লিখতে পারবা। আমার কথাটা শুনো যে আমি কিভাবে এখানে বুঝাচ্ছি। প্রথমে তুমি যদি কোনো একটা ফুল নাও, ওই ফুলের উপরে যদি এভাবে একটু আঙ্গুল দাও, দেখবা যে ওখানে তোমার হলুদ হলুদ কিছু গুঁড়া অনুভব করতেছো। ওই গুঁড়াগুলো হচ্ছে তোমার পরাগরেণু, যেগুলো তুমি হাতে স্পষ্ট দেখতে না পারলেও আমি তোমাকে এখানে দেখাচ্ছি। দেখো একটা পরাগরেণু এরকম দেখতে হয়, এরকম কাটা কাটা থাকে ওর বাইরে। এই পরাগরেণুটাকে যদি আমি লম্বচ্ছেদ বরাবর কাটি, তাহলে ওর ভিতরে এরকম একটা স্ট্রাকচার দেখা যায়। দেখো বাইরের দিকে কাটা কাটা যে অংশগুলো, ওগুলোকে হচ্ছে বহিস্তর বলতেছে, ভিতরের দিকে যে স্তরটা ওইটাকে হচ্ছে অন্তঃত্বক বলতেছে। আর এই কিছু কিছু জায়গায় হচ্ছে দেখো এই কাটাগুলো নাই, ওই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে জার্মোপোর ছিদ্র। দেখো এই জায়গাগুলো হচ্ছে এই বাইরের যে বহিত্বকটা নাই, এই জায়গা হচ্ছে জার্মোপোর ছিদ্র বলবো। এখন এই পরাগরেণুর ভিতর যে নিউক্লিয়াসটা ছিল, ওই নিউক্লিয়াসটা মাইটোটিক বিভাজনের মাধ্যমে দুইটা নিউক্লিয়াস তৈরি করবে। একটা নিউক্লিয়াস আকারে তুলনামূলক বড় হবে, আরেকটা হচ্ছে ছোট। বড় নিউক্লিয়াসটাকে আমরা বলবো হচ্ছে নালিকা নিউক্লিয়াস, আর ছোটটাকে বলবো হচ্ছে জেনারেটিভ কোষ বা জনন নিউক্লিয়াস। আরেকটা কনসেপ্ট বলি, এই জায়গায় তোমার মনে করো এটা একটা বড় কোষ, এই বড় কোষটা যদি একটা নালী তৈরি করে, এর ভিতর দিয়ে কিন্তু ছোট মানে একটা কোষ এই নালীর ভিতর দিয়ে অনায়াসে যেতে পারবে। কিন্তু এখানে ছোট নিউক্লিয়াসটা যদি নালী তৈরি করতো, দেখো একটা ছোট নিউক্লিয়াস যে নালী তৈরি করছে, এই নালীর ভিতর দিয়ে কি বড় নিউক্লিয়াসটা যাইতে পারতো? ও এখান ভিতরে আটকায় যেত না। তার মানে তুমি এই কনসেপ্টটা থেকে বুঝতে পারতেছো, এই দুইটা নিউক্লিয়াসের ভিতর যে নিউক্লিয়াসটা আকারে তুলনামূলক বড় হবে, ওই নিউক্লিয়াসটা তোমার নালী তৈরি করবে, আর যেটা ছোট থাকবে ওইটা হচ্ছে ওই নালীর পিছনে পিছনে অগ্রসর হবে। তাহলে
এরপরে দেখো ও নালী তৈরি করতেছে, যে বড় নিউক্লিয়াসটা ও নালী তৈরি করতেছে, এই নালীটা দেখো বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, মানে অনেকটুকু নালী তৈরি করে ফেলছে, যার পিছনে এই জনন নিউক্লিয়াসটা যখন আসতেছিল এটা আবার বিভাজিত হয়ে দুইটা হয়ে গেছে। দেখো একটা নিউক্লিয়াস ছিল দুইটা নিউক্লিয়াসে পরিণত হয়েছে, অর্থাৎ এখানে হচ্ছে তোমার মাইটোসিস বিভাজন হয়েছে। যেখানে তুমি দেখবা একটি মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষ সৃষ্টি হয়েছে, ওখানে বুঝবে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন হয়েছে। এখন আমি তোমাকে এখানে যে কথাগুলো বললাম এই কথাগুলোই এখানে বর্ণনা লেখা আছে। কি লিখছে দেখো তো, এখানে দেখো দুইটা পুং গ্যামেট তৈরি হয়েছে না, পুং গ্যামেট একদম শুরুতে কি ছিল, পরাগরেণু ছিল। তাহলে আমরা প্রথমে এভাবে শুরু করতে পারি যে পরাগরেণু পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ, কারণ এখান থেকেই সব শুরু হয়েছিল। তাহলে পরাগ মাতৃকোষটি মিওসিস বিভাজনের মাধ্যমে 4টি অপত্য কোষ তৈরি করবে, যে অপত্য কোষগুলো হচ্ছে হ্যাপ্লয়েড হবে। হ্যাপ্লয়েডকে হচ্ছে ছোট হাতের এন দিয়ে প্রকাশ করে, ছোট হাতের এন হবে এই জায়গাটায়। এরপরে পরাগরেণু কেন্দ্রিকাটি মাইটোটিক বিভাজনের মাধ্যমে দুইটা কোষ তৈরি করবে। এই যে এখানে চিত্রতে যেটা দেখছি মাইটোটিক বিভাজনের দুইটা কোষ, যেখানে একটি কোষটা হবে একটি কোষ হবে আকারে তুলনামূলক বড়, আর একটা কোষ হবে আকারে ছোট। বড় কোষটাকে নালী কোষ বলবে আর ছোট কোষটাকে বলবো হচ্ছে জেনারেটিভ কোষ। নালী কোষটা নালী তৈরি করবে, জেনারেটিভ কোষটা জনন কোষ তৈরি করবে। এখন ওই যে বিভাজনটা, জেনারেটিভ কোষ বিভাজিত হয়ে যখন পুং গ্যামেট তৈরি করলো, ওই পুং গ্যামেট সৃষ্টিটা তোমার নালী ভিতরেও ঘটতে পারে অথবা পরাগরেণুতে থাকা অবস্থায়ও ঘটতে পারে। অর্থাৎ যে কোনো জায়গায় এই বিভাজনটা ঘটে গেলেই আমরা যখন পুং গ্যামেট পেয়ে যাব আমাদের কাজটা শেষ। অর্থাৎ পুং গ্যামেট সৃষ্টি করাই তো আমাদের উদ্দেশ্য ছিল। উদ্দীপকে কি বলছিল দেখো তো, পুং গ্যামেটোফাইটের উৎপত্তি বর্ণনা করতে বলছিল। এই যে পি অংশে উৎপন্ন গ্যামেট, তার মানে গ্যামেট উৎপন্ন যখন হয়ে যাবে, অর্থাৎ পুং যে জেনারেটিভ কোষটা বিভাজিত হয়ে যখন দুইটা গ্যামেট তৈরি করবে, তখনই হচ্ছে আমাদের এখান পর্যন্তই বর্ণনা মানে দেওয়া লাগবে। তাহলে এই চিত্র এঁকে তুমি হচ্ছে এই বর্ণনাগুলো, মানে চিত্রতে তুমি যা দেখতে পারতেছো ওই বর্ণনাগুলো যদি লিখে দাও তাহলে হচ্ছে শেষ এখানে কাজ। এরপরে ঘ নাম্বারে আমাদের বলছে পি আর কিউতে উৎপন্ন গ্যামেট দুটির মিলন উদ্ভিদকুলকে টিকিয়ে রেখেছে। তার মানে পি আর কিউর ভিতরে হচ্ছে তোমার পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট। পুং গ্যামেট যে উৎপন্ন হইলো এটা তো আমরা এই যে গ নাম্বারটাতে মাত্র দেখলাম। এখন স্ত্রী গ্যামেটের কথাটা যদি বলি, এখানে দেখো এরকম হয়, স্ত্রী গ্যামেটের ভিতরে এরকম একটা স্ট্রাকচার তৈরি হয় যেখানে নিচের দিকে 3টা কোষ থাকে, মাঝখানের কোষটা আকারে তুলনামূলক বড় হয়, আর ওর পাশে যে 2টা কোষ থাকে ওই 2টা কোষ হচ্ছে ওর সহকারী কোষ। এখানে হচ্ছে তোমার রন্ধ্র থাকে, ডিম্বক রন্ধ্রের দিকের এই 3টা কোষকে একসাথে বলা হচ্ছে গর্ভযন্ত্র। আর উপরের দিকে 3টা কোষ থাকে, এই 3টা কোষকে একসাথে বলে হচ্ছে প্রতিপাদ্য কোষ। এখন আর ভ্রূণথলির কেন্দ্রে 2টা কোষ অবস্থান করে, 2টা নিউক্লিয়াস, যেগুলোকে হচ্ছে গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস বলে। এখন পুং গ্যামেট ওখানে তৈরি হলো, গ নাম্বারে আমরা পুং গ্যামেট তৈরি করলাম। আর এখানে দেখো যে ভ্রূণথলিটা গঠিত হইলো, এখানে তোমার যে 2টা পুং গ্যামেট ছিল ওই পুং গ্যামেটগুলা নালিকা কোষ হচ্ছে এখানে এসে এই জায়গা পর্যন্ত এসে নালিকা কোষ হচ্ছে ওদেরকে উন্মুক্ত করে দিবে। এরপরে যে গ্যামেট 2টা, ওই গ্যামেট 2টা একটা ডিম্বাণুর সাথে মিলিত হবে আর একটা মিলিত হবে হচ্ছে তোমার এই যে সেকেন্ডারি নিউক্লিয়াসগুলোর সাথে। তখন এখানে নিষেক সম্পন্ন হবে। দেখো ডিম্বাণু আর যে পুং গ্যামেট অর্থাৎ স্ত্রী গ্যামেট আর পুং গ্যামেট এই 2টা মিলনের ফলে যখন নিষেক সম্পন্ন হবে, নিষেকের পরে নতুন স্পোরোফাইট গঠিত হবে। স্পোরোফাইট গঠন হইলে এই জায়গায় হচ্ছে তোমার আরো ভ্রূণপোষক কলা তৈরি হবে, অ্যাপিক্যাল কোষগুলা তৈরি হবে। এরপরে হচ্ছে ফল তৈরি হবে। গর্ভাশয় আর এককভাবে অথবা ফুলের অন্যান্য অংশগুলা সহ পরিপুষ্ট হয়ে হচ্ছে ফল গঠন করে। আর ডিম্বক যেটা ওইটা বীজে পরিণত হয়। এখন আমাদের যদি ফুলে পরাগায়নের ফলে এইখানে দেখো যদি ফুলের কোনো ডিম্বাণু উৎপন্ন না হইতো তাহলে ওই পুং গ্যামেটটা এসে নিষিক্তকরণ করতো কিভাবে, পরবর্তী ধাপগুলো সম্পন্ন হইতো কিভাবে। অথবা যদি শুধু ডিম্বাণু উৎপন্ন হয়ে থাকতো, ওই ডিম্বাণু তো কখনোই নিষিক্ত হইতে পারতো না যতক্ষণ না পর্যন্ত ওই পুং গ্যামেটটা অর্থাৎ পরাগরেণু যতক্ষণ না পর্যন্ত ওর গর্ভমুণ্ডে এসে পতিত হইতো। এরপরে হচ্ছে নালী তৈরির মাধ্যমে ডিম্বক রন্ধ্র দিয়ে যদি ওইখানে প্রবেশ না করতো পুং গ্যামেটগুলা, তাহলে কখনো ওই ডিম্বাণুটাও কখনো নিষিক্ত হইতে পারতো না। অর্থাৎ 2টা গ্যামেটই আমাদের প্রয়োজন। তার মানে আমরা বলতেই পারতেছি যে ওই পরাগধানের ভিতরে যে পরাগরেণু উৎপন্ন হওয়া, মানে রেণু থেকে তারপরে গ্যামেট উৎপন্ন হওয়া, এরপরে গর্ভাশয়ের ভিতরে যখন ওই অংশগুলা মানে প্রজননের জন্য ওদের পরাগায়নের জন্য যখন পরিপক্ক হইতো, ওই ঘটনাগুলো যদি সম্পন্ন না হইতো তাহলে কখনোই উদ্ভিদ বংশবৃদ্ধি করতে পারতো না। কারণ ওই যে বীজ, আমরা যখন উদ্ভিদে বংশবৃদ্ধি করার জন্য অর্থাৎ নতুন একটা উদ্ভিদ তৈরি করার জন্য আমরা কি করি, মাটিতে হচ্ছে বীজ বপন করি। তাহলে ওই বীজটা আমরা পাইতাম কিভাবে, ওই ফল তৈরি হইতো, ফলের ভিতরে যেই বীজটা পাইতাম ওই বীজ থেকে পরবর্তীতে উদ্ভিদ মানে নতুন একটা উদ্ভিদ তৈরি হইতো। তাহলে যদি এই পদ্ধতিটা সম্পন্ন না হইতো, এই যে এখানে যদি পি আর কিউ এই 2টা স্তবক যদি না থাকতো তাহলে কখনোই হচ্ছে এই যে ধাপগুলা সম্পন্ন হইতে পারতো না, উদ্ভিদ বংশবৃদ্ধিও করতে পারতো না।
উদ্ভিদকুলকে টিকিয়ে রাখার জন্য এইটা দরকারি। এখন ফুলের যে 5টা অত্যাবশ্যকীয় স্তবক থাকে, এই 5টা মানে 5টা স্তবকের ভিতরে 2টাকে বলা হচ্ছে অত্যাবশ্যকীয়। যে এখানে যে পুংস্তবক আর স্ত্রীস্তবক, এই দুইটা হচ্ছে উদ্ভিদের প্রজননের জন্য অত্যাবশ্যকীয় 2টা স্তবক। এই 2টা স্তবক না থাকলে কখনোই হচ্ছে মানে যে প্রসেসটা, উদ্ভিদের বংশ বৃদ্ধি করার প্রসেসটা কখনোই সম্পন্ন হইতো না। তাহলে আমি তোমাকে যেভাবে বুঝাই বললাম, ওই ইনফরমেশনগুলো দিয়ে যদি তুমি পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো, আই হোপ একটা স্ট্যান্ডার্ড মার্ক তোমরা সিকিউর করতে পারবা। এখন প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা, তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় উদ্দীপকটা ধরতে পারা, ওই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি, যার জন্যই আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজন করা হয়েছে। তোমরা চাইলেই এই বইটি সংগ্রহ করে নিতে পারো। আজকের পর্বে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাই।